Thank you. Welcome. Okay, welcome today. Welcome to everyone. Okay, welcome everyone. Today's sessions we talk about the writing. আচ্ছা, আমি রাইটিং নিয়ে যে বেসিক্যালি যে বিষয়টা আমাকে যেভাবে বলা একটু আগে আমাকে যেটা ফোকাস করা হলো সেটা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই যে রাইটিং এর বডি প্যারাগ্রাফটা কেমন হবে। রাইটিং এর বডি প্যারাগ্রাফ ইজ দ্য মেইন ইস্যুস। যেমন ফর এক্সাম্পল ফর ইউ, মানে আমার যদি লেভেল অফ অডিয়েন্স বলি, আপনাদের সামনে যারা আছেন, আপনাদের গ্রামার নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই, বিকজ ইফ ইউ ক্যান রাইট অনলি ওয়ান সিঙ্গেল সেন্টেন্স, আই হার্ডলি গেট সামওয়ান। মানে যেমন ইয়েস্টারডেতেই আমি আসলে পিটিসি তে আপনাদের ফাউন্ডেশন কোর্স ছিল, ওখানে ক্লাস নিয়ে আসলাম। তো আমি প্রচুর আপনাদের এই সাথে মিশি, সাথে প্রচুর আপনাদের, যেমন অ্যাডমিন একাডেমিতে আমি একটানা 2 বছর ক্লাস নিয়েছি, আর এখন আমি নিয়মিত ফাইন্যান্স মিনিস্ট্রিতে ক্লাস নিই। তো নিয়মিত একদম। তো আমি যেহেতু আপনাদের সাথে অনেক মিশি, মানে বিসিএস অফিসারদের সাথে অনেক আমার উঠা বসা, সেই অ্যাসপেক্ট থেকে বলি মানে ফাইন্ড সামওয়ান, আবারলি ফাউন্ড সামওয়ান, মানে দেখা গেল যে খুবই কম 2-4 জন পাইছি আমি আমার জীবনে যারা সেন্টেন্স মেক করতে পারেনি। আর এটাকে আমি বলবো অ্যাক্সিডেন্ট, বাট অথবা সে ওই ক্লাসে অ্যাবসেন্ট মাইন্ড ছিল, এরকম হতে পারে। যাই হোক, সেটা ডিফারেন্ট কেস। কাজে আমি ধরে নিচ্ছি আপনারা সেন্টেন্স মেক করতে পারেন, আর সেন্টেন্স মেক করতে পারলেই হবে। অর্থাৎ আমি যদি বলি ট্রান্সলেশন করতে পারেন তাহলেই হবে। ট্রান্সলেশন করতে সবাই পারেন, আমি জানি। তো আমি ওই বেসিকটা ধরেই ক্লাসটা শুরু করি। দেখেন, যে বেসিক যে প্রবলেমটা আমাদের মধ্যে আসলে আসে সেটা হচ্ছে কি, ফরম্যাট নিয়ে। আমাকে প্যারাগ্রাফিং কেন করতে হবে বা প্যারাগ্রাফিং কেন এসেনশিয়াল? আমরা মনে করি প্যারাগ্রাফিং একটা হলেই তো হলো না, এটা একটা এক্সাম যেখানে আপনাকে একটা নির্দিষ্ট প্যারাগ্রাফিং মেনটেন করে চলতে হয়। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে কিছু কেন প্যারাগ্রাফিং করা জরুরি, কেন প্যারাগ্রাফিংটা লজিক্যাল হওয়া দরকার, কেন প্যারাগ্রাফিং করে আমাকে লিখতে হবে, জাস্ট ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, মানে এটা আপনার একটু জানা দরকার। কেন জানা দরকার? আপনাদেরকে মার্কিং কেটে দেখালে মনটা খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে প্যারাগ্রাফিং কত ইম্পর্টেন্ট সেটা দেখানোর জন্য। দেখেন, এটা টাস্ক 2, এটা টাস্ক 2 আমি শেয়ার করলাম। মার্কে আপনার যদি প্যারাগ্রাফিং ঠিক না থাকে তাহলে কি হতে পারে? একটু বড় করি। ওকে, এই যে দেখেন, মে নট রাইট ইন প্যারাগ্রাফ, আপনি প্যারাগ্রাফে লিখেন নাই, অথবা প্যারাগ্রাফিং ইনঅ্যাডিকুয়েট। ইনঅ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত না। মানে আপনি যে প্যারাগ্রাফিংটা, তাহলে এটা আসলে কতটুকু পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে? 5 এগুলোতে আপনার ভালো করতে হবে, অন্যগুলোতে করে আপনাকে ওই প্যারাগ্রাফিং উল্টাপাল্টা করলে আপনার অবস্থাটা এরকম হবে। সো প্যারাগ্রাফিং ইজ অলসো ইম্পর্টেন্ট, যে আপনি কতগুলো প্যারা লিখবেন। এটা একদম রিজিড হয়ে যাও, যে রিজিড আপনার স্টাইল। সো রাইটিং এর ইনফরমেশন গুলো আমি একটু বলি। রাইটিং এ আপনার কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। আপনি সেন্টেন্স মেক করতে পারেন, গুড ইনাফ। আপনাকে প্রত্যেকটা এসের ফরম্যাট শিখতে হবে। আমি একটা একটা করে বলি। ফরম্যাট, এটা আপনাকে শিখতে হবে, যে কোন প্যারায় কি লিখবো আমি, এটা করবো। এখানে কিন্তু অনেক অ্যাপ্রোচ আছে, এবার সেটা আমি বলে নিচ্ছি। কাজে আমি অ্যাকসেপ্ট করছি সব ধরনের। আপনি আবার অন্য কিছু সাজেস্ট করতে পারেন, সেটাও ওকে, যে কোনো সমস্যা নাই। ফরম্যাট কিন্তু যে কোনো একটা ফরম্যাট ফলো করতে হবে। আমি অবশ্যই একটা ফরম্যাটের কথা বলবো। আচ্ছা, আমি আটকে গেছি না আপনারাও আটকে গেছেন? জানতে আহ, সাউন্ডে প্রবলেম হচ্ছে স্যার। আসতেছে সাউন্ড। একটু কেটে কেটে যাচ্ছে মনে হয়। আপনার ওখানে বোধহয় একটু নেটওয়ার্ক কি ডিস্টার্ব করছে কিনা? আনমিউট করে নিতে হবে।
ওকে, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল, সো আপনারা আমাকে কতটুকু শুনতে পেয়েছেন আমি জানি না। যে বিভিন্ন ফরম্যাট আছে, এক একজন একটা ইউজ করে, তো আপনি আচ্ছা। আজকে একটা ওয়ান অফ দা ফরম্যাটস আপনি মানে এক্সাম্পল হিসেবে দেখাতে চাচ্ছিলেন এটা যে। The first thing you need to know the format. বিভিন্ন টাইপের এসের জন্য বিভিন্ন ধরনের ফরম্যাট ইউজ করতে হয়, সেটা একটা জরুরি বিষয়, আপনারা এটা অবশ্যই ফলো করবেন। ফরম্যাট নিয়ে আমি আলোচনা করব। দেন স্টার্ট রাইটিং। প্রথম দিকে খুব এলোমেলো হবে এবং আপনাকে শিখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশনে কি করতে হয়। ইন্ট্রো শিখতে হবে, বডি প্যারায় কিভাবে প্ল্যান করতে হয়, প্ল্যান। এবং এই প্ল্যানটা কিভাবে লিখতে হয়, রাইট আপ। একটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে কনক্লুশন কিভাবে লিখতে হয় বিভিন্ন টাইপের এসের জন্য। দ্যাটস ইট, এটাই তো মূলত বিষয়। তো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে এইটা, বডি প্ল্যান এবং রাইট আপ। তারপরে যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ইউ নিড টু মেইনটেইন এ পেপার, মানে একটা ছোট্ট নোটবুক আপনাকে মেইনটেইন করতে হবে। সে মেইনটেইনটা যেভাবে সফলতা আসবে আর কি। আপনি এখানে তিনটা কলাম বা রো যাই করেন না, কলাম করতে হবে। ফার্স্ট কলামে মিস্টেক, মানে মিস্টেক মানে ধর রং, রং, রাইট, পয়েন্টস করে আপনারা একটা ছোট্ট একটা নোটবুক মেইনটেইন করবেন। যেমন রং ধরেন, আপনি এই রাইটিং এ ভুল করেছেন, ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপক সমস্যা, যেখানে এস দেওয়া দরকার দেন নাই, যেখানে এস দেওয়া দরকার নেই সেখানে দেন না। আপনি একটা সেন্টেন্স সাপোজ লিখবেন যেটা ভুল করেছেন, দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ পিপল আর, এখানে ইজ হবে। তো আপনি যখন এখানে লিখবেন দ্য নাম্বার অফ পিপল ইজ, দাগ দেন, ইজের জায়গায় আর হবে। তাহলে আপনি কি মনে রাখতে হবে, আপনাকে দ্য নাম্বার হলে অলওয়েজ ইজ হয়। এইভাবে একটা আপনাকে নোটবুক মেইনটেইন করতে হবে, যেটা আপনি ইমপ্রুভ করতে পারেন। এই নোটবুক যদি আপনি মেইনটেইন করতে পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি উইদিন 1 মান্থের মধ্যে আপনার রাইটিং এর একটা অকল্পনীয় ইমপ্রুভমেন্ট হবে। এবং প্রত্যেকবার রাইটিং লেখার আগে এই খাতাটা পড়তে হবে একবার। আচ্ছা, এবার এই ভুলটা আর করবো না, যে ভুলটা আগে করছি সেটা এবার করবো না। ইন দ্যাট ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইয়োরসেলফ। সো এবার আসেন আমরা একটু ফরম্যাট নিয়ে ডিসকাস করি। নিশ্চয়ই আপনারা এসে টাইপ গুলো সম্পর্কে জানেন। আমাদের ছোট্ট করে 3টা এসে টাইপ গুলো বলি, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিসকাস বোথ ভিউস, এইগুলোই বেশি বেশি আসে। তো এই 3টা নিয়ে যদি আলোচনা করি, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি এক পাশে থাকলো, আরেক পাশে থাকলো ডিসকাস বোথ ভিউস, আরেক পাশে থাকলো অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। ফরম্যাটটা কেমন হবে দেখেন, ফরম্যাটটা এটা ইজি ফরম্যাট আপনারা ফলো করতে পারেন মনে রাখার জন্য। ফরম্যাট কেন গুরুত্বপূর্ণ এটা তো আমি আগেই আপনাদেরকে একটু শো করলাম। তো আপনি ইন্ট্রোডাকশনের একটা প্যারা হবে,
আমি সাউন্ড আসতেছে না। একটাতে 5টা প্যারাগ্রাফের এসের জন্য ইন্টু your essay is just like a burger. শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, এর আগে একটু মিস হয়েছে। ওকে, সো your essay is just like a burger. মানে একটা বার্গার যেরকম হয় ঠিক সেরকম একটা বার্গার হবে। যেমন এই যে আপনার উপরে একটা লিড, নিচে একটা বেজ আছে, তারপর আপনার মিট আছে, মিট কখনো 2টা মিট হবে, কখনো 3টা মিট হবে, লাইক দিস। এইভাবে বিষয়টা থিঙ্ক করেন। তাহলে প্রত্যেকটা এসেরই একটা ইন্ট্রোডাকশন আছে এবং একটা হচ্ছে কনক্লুশন আছে, রিমেম্বার দিস ওয়ান। এবং মাঝখানের যে প্যারাগুলো আছে, যদি আপনি অ্যাগ্রি থাকেন তাহলে আপনি ধরেন 3টা প্যারাতেই অ্যাগ্রি দিয়ে দেন, অ্যাগ্রি অ্যাগ্রি অ্যাগ্রি। আপনার 3টা যুক্তি লাগবে, অ্যাগ্রি অ্যাগ্রি অ্যাগ্রি। আর ডিসকাস বোধ যদি করেন তখন 2টো ভাগ থাকে। এই প্যারায় একটা সাইড এ আর এই প্যারে সাইড বি। পাশাপাশি অর্ধেক সাইডে অন্য মানুষের আলোচনা, পরে আপনার আলোচনা, অন্য মানুষের আলোচনা, পরে আপনার আলোচনা। What do you think about this? Some people say that teachers are best to teach the children how to become a good citizen. So yeah, some people say that, আমি এটার কথা যদি বলি, first body paragraph, some people say that teachers are best because they give you the first impression how the real world is, and as a result they can know many rituals or many cultural rituals from the teachers. That's it. Okay, এখন আপনি এর সাথে কতটুকু এগ্রি করেন? I agree with this point or disagree করতে পারেন। However, I don't think so. Children can learn all of the practical skills from teachers because they have some peer groups and they spend very less time with teacher. Take my personal example. I hardly remember that I spent so much time with my teacher. এভাবে বলে দিলেন, বাস আপনার পয়েন্ট। সো দিস ইজ একটা ফরম্যাট হতে পারে। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ খুবই সহজ। এইখানে 2টা অ্যাডভান্টেজ 1 + 2, এইখানে আর 2টা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 1 + 2, 2টা অ্যাডভান্টেজ 2টা ডিসঅ্যাডভান্টেজ। এটাই হচ্ছে আপনার ফরম্যাট, বেসিক ফরম্যাট বললাম। এখন এই বেসিক ফরম্যাট নিয়ে যদি কারো কোনো আলোচনা থাকে বলেন, তারপরে আমি সামনের দিকে আগাবো। আমি আপনাদেরকে যে জিনিসটা আজকে দেখাবো কিভাবে একটা বডি প্যারাগ্রাফ অর্গানাইজ করা যায়, এবং দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন। ফরম্যাট নিয়ে কিন্তু যদি আপনি আর্গুমেন্ট করতে চান তাহলে এটা 2 ঘন্টার আর্গুমেন্ট হবে, মানে ফরম্যাটের কোনো হিসাব নাই। এবং আমি সবগুলোকেই অ্যাকসেপ্ট করি। ইট ডিপেন্ডস অন ইউর অ্যাবিলিটি, ইট ডিপেন্ডস অন এক্সাম কোশ্চেন্স। ফরম্যাট কখনো স্টিক থাকা যায় না, বাট অ্যাজ ইউ আর টেকিং পার্ট আইএলটিএস এক্সাম নট টু গেট 9, আবার বললাম 9 পাওয়ার জন্য কিন্তু আপনি আইএলটিএস এক্সামে কি করছেন না, মানে টেক পার্ট করছেন না। কাজে আপনার আসলে ওই ফরম্যাটে ফিক্সড হইতে হবে। সবার কথা আর আপনার কথা এক না। কেন এক না? কারণ বিকজ হচ্ছে ওই যে আপনি, এটা আমার সাথে রাকিব স্যার আপনাদের একমত হবেন। রাকিব স্যারকেও এবং আমার স্টুডেন্টদেরকে আমি প্রায় শিখাই এই জিনিসটা। যদি কখনো মনে করেন যে আপনি আসলে 9 পাবেন তাহলে শেষ, আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আপনি চিন্তা করেন আমি 7 পাবো, তার চেয়ে বেশি আমার রাইটিং এর দরকার নেই, আসলে দরকার নেই। এনিওয়ে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, ফরম্যাট ছেড়ে একটু সামনের দিকে আগাই। আমার বেসিক আলোচনাটা ছিল হাউ টু অর্গানাইজ বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ কিভাবে অর্গানাইজ করা যায়। আমাদের যেটা সমস্যা, বুঝছেন, আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা কোহেসিভ ডিভাইস ইউজ করি না। হ্যাঁ, কোহেসিভ ডিভাইসটা ধারণাটা নেওয়াটা খুবই টাফ, কিন্তু আপনি যদি আগে থেকে ফরম্যাট ঠিক করে রাখেন তাহলে কোহেসিভ ডিভাইসটা আপনার তো সমস্যা হবে না। আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাই, আজকে একটা ভিডিও শো করব, ভিডিওটা দেখেন। এই ভিডিওটা আপনাদের খুব পরিচিত ভিডিও।
Everybody knows about playing. And the largest domino, it weighs about 100 pounds, and is more than a meter. Ready? এটাকে বলে ডমিনো ইফেক্ট। ওকে, অ্যান্ড এই ডমিনো ইফেক্টের মাধ্যমে আপনি আপনার বডি প্যারাগ্রাফটাকে অর্গানাইজ করতে পারেন এবং খুব নাইসলি অর্গানাইজ করা যায়। আচ্ছা, এটাকে বলা হয় ডমিনো ইফেক্ট। হ্যাঁ, এই ডমিনো ইফেক্ট কেমন দেখেন, এরকম শব্দ হয়, মানে একটা পরে শব্দ হয়, মানে একটা আইডিয়ার সাথে একটা আইডিয়া এমন ভাবে লেগে থাকবে যে একটা আইডিয়াকে চুন কেমন খুব বড় করতে হবে। এক প্যারায় কিন্তু একটা আইডিয়াই থাকবে, একটা প্যারায় কিন্তু একটা আইডিয়াই থাকবে, কিন্তু আইডিয়াটাকে চুনগমের মতো লম্বা করতে হবে আর কি। তাহলে এটা কিভাবে করা যায় দেখেন। ধরেন এখন কি কোনো সমস্যা আছে? আমাকে শোনা যায় এখন? ঠিক আছে, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আপনার একটা আইডিয়া থাকবে, আপনার ধরেন আপনার টপিক হচ্ছে ট্রাভেলিং, টপিকটা হচ্ছে ট্রাভেলিং এর সুবিধা এবং অসুবিধা লিখতে হবে। ট্রাভেলিং এর এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট আছে একটা। ওকে, এখন ডমিনো ইফেক্ট মানে 5 রেজাল্ট, 5 রেজাল্ট। ধরেন 5 রেজাল্টের মধ্যে প্রথম রেজাল্টটা হবে হলো আইডিয়া, মানে এটা আপনার আইডিয়া, আইডিয়া। তারপরে সমান সমান করে ডাইরেক্ট রেজাল্ট, মনে রাখেন ডাইরেক্ট রেজাল্ট, ডাইরেক্ট রেজাল্ট। তারপরে সাবঅর্ডিনেট 3টা রেজাল্ট, 3টা বা 2টা, এটা তো নট নেসেসারিলি 3টা হইতে হবে, 2টা হইলেও হয়, বিকজ রেজাল্ট 1, রেজাল্ট 2 এন্ড রেজাল্ট 3। কারণ আমি কেন এই 4টা 5টা বলতেছি না, বিকজ আপনি যখন একটু সামনের দিকে এগোতে থাকবেন, রেজাল্টের পর রেজাল্ট, রেজাল্টের পর রেজাল্ট, এম করতে করতে আপনি ট্রাভেলিং এর বাইরে হাঁটা শুরু করে দিবেন। সো নট মোর দ্যান 3। কাজেই আপনাকে একটু কিপ কন্ট্রোল, খুব মানে কিপ কন্ট্রোল করতে হবে, খুবই আস্তে আস্তে আর কি কিপ কন্ট্রোল। তাহলে আমরা একটু এইখানে একটু দেখেন কিভাবে এটাকে আমরা অর্গানাইজ করি। আমি যদি এটাকে বলি নাম্বার টাম্বার দিয়ে একটু বলি, 1 2 3 4 5, আমি কিন্তু প্ল্যান করতে হবে, তারপর বডি প্যারাগ্রাফ লিখবেন। লিখতে বিলিভ মি মানে 3 মিনিটও লাগবে না লিখতে, যদি আপনি সেন্টেন্স মেক করতে পারেন, যদি প্ল্যানটা ঠিক থাকে। ট্রাভেলিং এর কারণে কি হয় দেখেন, ট্রাভেলিং এর কারণে একটা এলাকায়, একটা টুরিস্ট স্পটে জব অপরচুনিটি ক্রিয়েট হয়। ইটস ট্রু, এটা আপনার আইডিয়া। এখন ট্রাভেলিং এর কারণে কিন্তু ফরেন এক্সচেঞ্জ আর্ন করা যায়, তাই তো অনেক আইডিয়া কিন্তু আছে। আপনি কিন্তু এগুলোকে ইনক্লুড করতে পারবেন না। এটা আপনার, আপনি বলতে পারেন ট্রাভেলিং এর কারণে ফরেন এক্সচেঞ্জ আর্ন করা যায়, এটা কিন্তু আপনার সেকেন্ড প্যারাগ্রাফ, অন্য প্যারাগ্রাফে। এখানে জব ধরছেন, চুইনগাম চেনেন তো, এবার জবটাকে চুইনগামের মতো টেনে এরকম লম্বা করতে হবে। ওকে, দ্যাটস দ্য বেসিক থিংস। আপনাদের রাকিব স্যার কিন্তু 7 পেজ অল ব্যান্ড 7 রাইটিং এ এই সমস্যাটা তার ছিল, দারুণ ভাবে ছিল, এবং আমি কখনোই এটা অ্যাকসেপ্ট করি না যখন তার খাতা দেখছি। এবং মূলত আমি মনে করি সে সবগুলোর মধ্যে এই জিনিসটাই সে শিখছে, আসলে তার আগে থেকেই ওই 7 পর অ্যাবিলিটি ছিল। তো নতুন করে যদি কোনো জিনিস শিখতে হয় এটাই শিখছে আর কি। সে বডি প্যারাগ্রাফ হোক যেখানে হোক, একটা আইডিয়াকে টেনে লম্বা করতে হবে। মানে ইউ আর নট অ্যালাউড টু গিভ আ লট মোর আইডিয়াস। এটা আইএলটিএস এর সঙ্গে যায় না। কেন যায় না তাও আমি দেখাই আপনাকে। আইএলটিএস এ কোথাও বলে নাই যে আপনাকে আসলে অনেক বেশি, এবং এটা কঠিন, এটা কিন্তু শেখাটা কঠিন। দেখেন এখানে বলছে যে কথাটা 7 পেতে গেলে যে কথাটা বলছে, প্রেজেন্ট এক্সটেন্ড এন্ড সাপোর্ট মেইন আইডিয়া, মানে আপনাকে এক্সটেন্ড করতে হবে এবং সাপোর্ট করতে হবে মেইন আইডিয়া। ইভেন আপনি যদি 6 পেতে চান, 6 কিন্তু এখানে এইভাবে কিন্তু কোথাও বলে নাই 6 পেতে গেলে যে আইডিয়াটা আপনাকে অনেক বেশি মানে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে।
6 এর জন্য শুধু বলেছে প্রেজেন্ট রিলেভেন্ট মেইন আইডিয়া, কিন্তু আন্ডার ডেভেলপ, মানে খুব বেশি ভালো ক্লিয়ারলি ডেভেলপ আপনি করতে পারেন নাই, তাহলে 6। বাট 7 এর জন্য কিন্তু আপনাকে আইডিয়াটাকে এক্সটেন্ড করা শিখতে হবে এবং হাউ টু গিভ দ্য সাপোর্ট টু দ্য মেইন আইডিয়াস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা না করতে পারলে কখনোই 7 আসবে না। এখন আপনি বলতে পারেন যে অন্যান্য ক্রাইটেরিয়া যদি 8 8 8 আসে, 8 আসে বা 7 আসে, ওটা যদি 7 আসে আর এটা যদি আমি 5 পাই, তাহলে আমার স্কোরটাও তো 7 হয়, হবে না। এটা হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া, টাস্ক রেসপন্স, টাস্ক অ্যাচিভমেন্ট। সো টাস্ক অ্যাচিভমেন্টে যদি আপনি একবার মানে এই রিকোয়ারমেন্টে যদি আপনি একবার মানে কি বলবো ধরা খেয়ে যান আর কি, বাংলা ভাষায় বলি, তাহলে আর 7 হবে না। সো আপনাকে মাস্ট আইডিয়াটাকে প্রেজেন্ট করে এটাকে আপনাকে কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, দ্যাটস দ্য লার্নিং। এটা না করতে পারলে 7 আসবে না। তাহলে দেখেন ডাইরেক্ট রেজাল্ট বলবেন আমাকে, আপনার চ্যাট বক্সে লিখবেন জব অপরচুনিটি যদি কোন এলাকায় বেড়ে যায় তাহলে ডাইরেক্ট কি হবে, লাভটা কি হবে ডাইরেক্ট। জব অপরচুনিটি বেড়ে গেল এর ফলে লাভ কি, ডাইরেক্ট রেজাল্ট বলেন, বলতে পারেন আবার লিখতেও পারেন, ইটস আপ টু ইউ। বেকারত্ব কমে যাবে। এই যে থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই ডাইরেক্ট রেজাল্ট, এটাকেই বলে ডাইরেক্ট রেজাল্ট। আপনি দেখলাম একজন লিখেছেন ইকোনমি ইয়ে হবে, ইকোনমি এটা এখন না, এটা অনেক পরে। ডাইরেক্ট রেজাল্ট হচ্ছে জব অপরচুনিটি ক্রিয়েট, মানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম কি হয়ে যাবে, কমে যাবে। আপনার নাম্বার 2 ডান। 3 4 5 এ আসেন, আমরা কি লিখতে পারি? এখন আপনারা আপনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে কি আপনারা ডাইরেক্ট লিখতে চান, এটা করা যাবে না। আগে আপনাকে আইডিয়াগুলো লিখতে হবে, তারপর সিকোয়েন্স করবেন, এটা কেমব্রিজও বলে। তাহলে আপনাকে কিছু আইডিয়া আপনাকে লিখতে হবে, এর ফলে কি কি হচ্ছে, তারপরে আপনি এই আইডিয়ার মধ্যে নিবেন যে কোনটা রিলিভেন্ট হচ্ছে এবং কোনটাকে সিকোয়েন্স অনুযায়ী তার কারণ চাই। তাহলে আমি যদি বলি যে জব অপরচুনিটি ক্রিয়েট হলো, তার ডাইরেক্ট রেজাল্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ। জব অপরচুনিটি ক্রিয়েট, আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ, এর ফলে কি কি হচ্ছে আমাকে 3টা বলেন। এর ফলে কি কি হচ্ছে শুধু আমরা লিস্ট করি, তো পরে সিকোয়েন্স করব, বলেন, বলতে পারেন, আমাকে লিখে দিতে পারেন। জব বেড়ে গেলে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হলে কি কি লাভ হবে আর কি, ওই এলাকার কিভাবে লাভ হবে। রেজাল্ট কি হতে পারে? ইনকাম বাড়বে, একটা পাইলাম। লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে পাবলিকের, লিভিং স্ট্যান্ডার্ড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, লিভিং স্ট্যান্ডার্ড ভালো হবে, ইকোনমি, তারপর ইনফ্রাস্ট্রাকচার, মানি ফ্লো বাড়বে, সোশ্যাল সিকিউরিটি। মানি ফ্লো মানে ওই যে ইনকামের বিষয়টা। অনেকগুলো পয়েন্ট পেয়েছি, দেখেন এগুলো নিয়ে একটু চলেন আমরা একটু আগাই। আমি প্রথমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন জব অপরচুনিটি বাড়লে আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হবে এবং এর ফলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। এটা কি রিলেভেন্ট হচ্ছে? এটা ট্রাভেলিং এর সাথে রিলেটেড, কিন্তু জব এবং আনএমপ্লয়মেন্টের সাথে রিলেভেন্ট হচ্ছে যে জব আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, এটা ট্রাভেলিং এর সাথে অবশ্যই রিলেটেড, বাট এটা কিন্তু ডাইরেক্টলি ইনফ্রাস্ট্রাকচারটা চায় না, এটা আপনার নতুন বডি প্যারাগ্রাফ। আমি আবারও বলি, এটা কিন্তু কমন প্রবলেম, এবং কমন প্রবলেমটা হয় যখন আপনি ডাইরেক্টলি রেজাল্ট 1 রেজাল্ট 2 রেজাল্ট 3 বসাতে চান। আগে সাইডে আইডিয়াগুলো লিখবেন, তারপরে সিকোয়েন্স করবেন। যেমন ধরেন আমরা যদি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি জব অপরচুনিটি বাড়ে, লাইফ স্ট্যান্ডার্ড ইমপ্রুভ, এটা কিন্তু যায়, লাইফ স্ট্যান্ডার্ড ইমপ্রুভ হবে, এটা কিন্তু যায়, এটা যায়। আমি তাহলে এটাতে একটা টিক দিই।
তারপরে সোশ্যাল সিকিউরিটি বাড়বে, তাও যায়। ইকোনমি বুস্ট আপ হবে, এটা কিছুটা যায়। তাদের ইনকাম ইনক্রিজ করবে, তাও যায়। এগুলো যায়, এগুলো আপনাকে লিখতে হবে। তাহলে আমি যদি বলি সোশ্যাল সিকিউরিটি যদি আনতে চাই, লাইফ স্ট্যান্ডার্ড যদি আনতে চাই, আমার কাছে মনে হয় জব অপরচুনিটি বাড়লে আর আনএমপ্লয়মেন্ট প্রবলেম যদি হয় তাহলে ক্রাইম কমে যাবে। ক্রাইম কমে গেলেই যেটা হবে সোশ্যাল সিকিউরিটি বাড়বে। সোশ্যাল সিকিউরিটি বাড়লে ইকোনমি স্ট্রেংথ হবে, এটা আমরা বলতে পারি না। সোশ্যাল সিকিউরিটি বাড়লেই পিপলদের লাইফ স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করবে। তালি বাজতে হবে কিন্তু, এইটা হলে এইটা, এটা হলে এইটা। আচ্ছা, সোশ্যাল সিকিউরিটি বাড়লে অনেস্টলি স্পিকিং ইকোনমিও কিন্তু ভালো হবে, এই কথা সত্য। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, সোশ্যাল সিকিউরিটি বাড়লে ইকোনমি কিভাবে স্ট্রেংথ হচ্ছে, তা কিন্তু আমরা বলতে পারছি না। মানে এখানে একটা প্রশ্ন থাকছে হাউ, যখন এই প্রশ্নটা থাকছে তখন এই তালিটা বাজতেছে না, মানে তালিটা বাজতেছে কিন্তু শব্দ হচ্ছে না। না, আপনার কিন্তু ডোমিন ইফেক্ট মানে কি ঠাস 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 পাঁচটা শব্দ হওয়া লাগে, মানে একটা আইডিয়ার সাথে একটা আইডিয়া যেন জোড়া লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ঠিক আছে, এখন দেখেন আমরা এটাকে একটা রাইটিং ফরম্যাটের মধ্যে নিয়ে আসবো। কেমন? আমি একটু একটা পাওয়ার পয়েন্ট ওপেন করি, জাস্ট এ মিনিট। It's opening, please wait. Maybe I use the up backdated. No. Yeah, it's opening now. Yeah. আমাকে 5টা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে, 5টা। দেখেন, প্রথমটা ছিল এরকম, সেটা হচ্ছে ট্রাভেলিং এর কারণে, ট্রাভেলিং হেল্পস টু, একদম সিম্পল সেন্টেন্স লিখবো। দেখেন, কোনো জটিল ভোকাবুলারি ইউজ করার দরকার নেই, পরে করবো এগুলো আমরা। Traveling has helped to create job opportunity in local areas. This has solved unemployment problem. This has led to a reduction of unemployment problem. দেন আমরা বলবো আমাদের 3 নম্বর আলোচনা ছিল ক্রাইম রেট রিডিউস করবে। This can reduce crime rate in local areas. Tourist spot. Tourist spot. People would face
face experience more social security. আমি তো আসলে ভুলে গেছি যে 5 নম্বরটা কি ছিল। 5 নম্বরটা ছিল লাইফ স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করবে অথবা helps to build up the peaceful society. This has helped to build up the peaceful society. সিম্পল 5টা সেন্টেন্স, আমার 5টা আইডিয়ার জন্য 5টা সেন্টেন্স অ্যাকচুয়ালি। এরপরে আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে, যেহেতু এক্সাম, আগে থেকে কিছু টেকনিক্যাল বিষয়গুলোকে সাবধানে রেখে দিতে হয়। এটা আপনারা ভালো পারবেন না, আই ডু বিলিভ। এটা হচ্ছে আপনার আগে থেকে একটা স্ট্রাকচার মাথায় দিয়ে রাখতে হবে, তারপর 1 2 3 4 5 বসায় দিলে হয়ে যাবে। যেমন এটা হতে পারে এরকম, one of the main points is that which means that as a result more importantly in ওকে, দ্যাটস ইট। দেখেন, আমি যদি এখানে নাম্বার 1 বসাই, এখানে নাম্বার 2 বসাই, এখানে যেহেতু আমি একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করতে চাই, নাম্বার 3 আর 4 বসাই, এখানে নাম্বার 5 বসাই, এখানে এটা মেশিনের মতো। আপনি এখানে ঢুকাই দিবেন সবকিছু, ওই মেশিনের মধ্যে ব্রিক যেমন বের হয়ে আসে, বিস্কুট যেমন বেড়ে যায়, বিস্কিটের মতো বেরিয়ে যাবে। যেমন আমি 5টা সিম্পল সেন্টেন্স মেক করলাম, দেখেন আমি ঢুকাই দিই এখানে, একদম এখানে শুধু সেট আপ করি, একটা বডি প্যারা হয়ে যাবে। নাম্বার 1 নিয়ে চলে আসলাম, which means that এখানে একটা কমা আছে, হ্যাঁ, which means that, সরি, নাম্বার 2 এর জায়গায় আমি নাম্বার 2 বসাবো। এই যে দিস হ্যাজটা আমি বসাই দেই, কাট করলাম, কাট করে বসাই দিলাম। তারপর আমার অ্যাজ এ রেজাল্ট দিয়ে নতুন সেন্টেন্স শুরু, কিন্তু অ্যাজ এ রেজাল্ট দিয়ে এই যে আমি 3 নম্বর বসাই দিলাম, 3 এবং 4 লিখতে চেয়েছি, 4 নম্বর, ও মাই গড, একটা মিস হয়েছে, ওটা কাট করছিলেন তো আগে, ওই 2 নাম্বার টাকা আসবে এখন, ওই যে রিডিউস ক্রাইম রেট। মিস হয়ে গেছে একটা। জি, ও ইয়েস 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 ইয়েস, কাট করতে যে মিস হয়ে গেছে। আচ্ছা চলো, হুইচ মিনস দ্যাট এর এখানে একটা বসবে, যে বসাই দিলাম দিস, এটা আগে শুরু আসবে, হয়, মানে এটা এসএমএস টা আগে দিস আসবে। দিয়ে শুরু হয়েছে, এটা আগে আসবে। থ্যাংক ইউ। দিস ক্যান, ক্রাইম রেটটা আমার পরে যাচ্ছে, দেখেন আমি যদি এইটাকে ক্রাইম রেটটাকে অ্যাজ এ রেজাল্ট দিয়ে বসাইতে চাই, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, দিস দিয়ে সেন্টেন্স শুরু হলে আমার আর আসলে অ্যাজ এ রেজাল্ট দরকার নাই, হ্যাঁ, ওটাই কানেক্টরস। অ্যাজ এ রেজাল্ট কেটে দিয়ে আমি দিস দিয়ে শুরু করলাম, ওকে। তারপরে 4 নম্বর এবং 5 নম্বর, 4 নম্বরটার সাথে আমি যোগ করে দিলাম,
কেটে যোগ করব কি দিয়ে, কমা এবং এন্ড দিয়ে। কমা এবং এন্ড আমরা অবশ্যই এটা করি না, প্রায় কমা এন্ডটা শিখি নাই। কোন দুটো সেন্টেন্স যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা কমা এন্ড দিয়ে এটা যোগ করে দিতে পারি। হ্যাঁ, কমা এবং এন্ড দিয়ে যোগ করে দিলাম। আচ্ছা, আমার তারপরে ইনফ্যাক্ট ছিল বা মোর ইম্পর্টেন্টলি কথাটা আলোচনাটা ছিল। আমি একটু মোর ইম্পর্টেন্ট এটাকে নিয়ে আসি। মোর ইম্পর্টেন্টলি এই যে 5 নম্বরটা। বডি প্যারা চলে আসছে। হ্যাঁ, বডি প্যারা একটা বের হয়ে চলে আসলো। এখন যেটা ইম্পর্টেন্ট, 5টা পয়েন্ট বসাই দিলাম, আমার বডি প্যারা চলে আসলো। তো এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেন এটা এইভাবে লেখাটা গুরুত্বপূর্ণ। বিকজ অফ কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস গুলো একটু আমি একটা লাল কালার করে দিচ্ছি। এই ফরম্যাটটা মনে রাখবেন। দিস প্রতিটা সেন্টেন্সে জয়েন আছে, কমা এবং এন্ড। কিছু ভ্যারিয়েশন আপনি নিজে থেকে করতে পারেন। মোর ইম্পর্টেন্টলি এই যে ফরম্যাটটাতে এটা ফরম্যাটটাই ছিল এবং আপনার সব পয়েন্টগুলো এখানে আপনি ইনপুট দিলেন। One of the main points is that traveling has helped to create job opportunity in local areas, which means that this has led to a reduction of unemployment problem. This can certainly, যদি দিয়ে দিই আরো ভালো হয়, this can eventually reduce crime rate in tourist spot, and people would experience better social security. Better social security. More importantly, this has helped to build up peaceful society. এখন যে সমস্যা হতে পারে, দুইবার দিস আসতেছে অনেকবার, তো এটা একটু চেঞ্জ করতে হতে পারে। আবার টপিকটা ফিরে আনেন, অথবা আপনি সেন্টেন্সটাকে অন্যভাবে লেখেন। যেমন this has helps to না বলে আপনি চেঞ্জ করেন such trend দুইবার দিস আসছে, এবার এই দিসটাকেও আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। সো দেখেন আপনার বডি প্যারা দাঁড়াই গেছে। এটা মোটামুটি 3টা বডি প্যারা যদি আপনি লেখেন, এটা একটা আইডিয়া এখানে প্রায় 57 ওয়ার্ডস আছে, 60 ওয়ার্ডের মতো আছে। সো এরকম 4টা আইডিয়া আপনাকে লিখতে হবে। 200 ওয়ার্ড, ইন্ট্রোডাকশন 30টা ওয়ার্ড, 40টা ওয়ার্ড, কনক্লুশন 30টা 40টা ওয়ার্ড, মানে 280টা ওয়ার্ড। একদম ভেরি সিম্পল। দিস ইজ দ্য বেসিক থিংস। আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, বডি পার্ট আপনাদেরকে এইভাবে অর্গানাইজ করতে হবে। এভাবে আরো অনেকগুলো ওয়ে শিখতে হবে। আমি আরেকদিন আরেকটা ওয়ে নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো অবশ্যই। তো এটাকে বলে ডমিনো ইফেক্ট। ডমিনো ইফেক্টের এই ভিডিওটা রেখে দিয়েন বা বারবার দেখেন, দেখবেন যাতে ডমিনো ইফেক্ট দিয়ে অনেক কিছু আপনি অর্গানাইজ করতে পারছেন। কুড বি ভেরি নাইস ওয়ান। ওকে, বাট একটু সাবধান থাকতে হবে, আইডিয়া যেন রিলেটেড হয়। ওকে, এখন দেখেন প্রতিটা সেন্টেন্সের সাথে প্রতিটা সেন্টেন্সের মিল আছে। সো অন্য কোনো আইডিয়া সেখানে ঝামেলা করে না। আপনাদের যেটা মেইন সমস্যা, অন্য কোনো একটা আইডিয়া এসে ঝামেলা করে। তাহলে আমি একটা বেসিক প্রিপারেশনে ফিরে যাই, যে আমি একটু আলোচনা করতে চেয়েছিলাম হাউ টু কনস্ট্রাক্ট দ্য বডি প্যারাগ্রাফ। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। একটা ওয়ে আজকে দেখালাম, এটাকে বলা হয় ডমিনো ইফেক্ট। ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টিল ট্রাই ইট। আমার আলোচনার বিষয় ছিল আজকে কিভাবে ফরম্যাট করতে হয়, ফরম্যাটিংটা আমি দেখিয়েছি। ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় এটা আমি দেখাইনি, কখনো দেখাইনি, বাট হয়তো একদিন সুযোগ থাকলে দেখাবো। বডি প্যারাটা কিভাবে প্ল্যান করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে ফরম্যাটিং করতে হয়, আই শো ইউ। কনক্লুশন নিয়েও আমি ডিসকাস করিনি। আপনাদের অন্য কোনো টিচার থাকলে বা অন্য কেউ টিচ করতে আসলে তাকে অ্যাক্স করবেন। সো এটাই আজকে আমার আলোচনার বিষয় ছিল আর কি, যে কিভাবে ফরম্যাট করতে হয়। প্রিপারেশনের জন্য রাইটিং এর প্রিপারেশন যেটা হয়, আপনি যত কথাই বলেন, রাইটিং এবং স্পিকিং এর জন্য আপনার একজন ভালো টিউটর দরকার। আপনাকে যে টিউটর গাইড করবে, গাইড করে রাইটিং, এটা মানে গাইডিং ছাড়া রাইটিং এ খুব ইম্পসিবল। তাছাড়া অনেক পড়তে হবে। আর মিসলিডিং
ইন্টারনেট ইজ রিয়েলি মিসলিডিং ফর রাইটিং। রাইটিং এর জন্য ইন্টারনেট খুবই মিসলিডিং, বিকজ ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন, ইভেন পলিন কালেন দ্য লাস্ট ডে yesterday একটা লেকচার তিনি ডাইরেক্টলি বললো যে অনলাইনের যে স্যাম্পল গুলো আছে সেগুলো আসলে মেক করা, এবং সেগুলো 7, 8, 9 দিয়েছে, আপনাদেরকে যেন খুশি হন। আপনাদের যদি এখন রাইটিং লিখে আমি বলি 6 পাওয়ার রাইটিং, আর ওই একই টাইপ রাইটিং যদি আমি 9 পাওয়ার রাইটিং লিখে ছেড়ে দিই বাজারে, আপনি 9 ওটাই পড়বেন, 9টাই পড়বেন, 6টা পড়বেন না আর কি। সো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনে রাখবেন যে আপনাকে বডি প্যারাগ্রাফটা অর্গানাইজড হতে হবে, আদারওয়াইজ ইউ ওয়ন্ট গেট 7। লেকজিস রিসোর্স এগুলো পরে আসি, বাট ফার্স্ট থিং টাস্ক অ্যাচিভমেন্ট। ওইটাখানে যদি আপনার প্ল্যানিংটা ঠিক না থাকে, বাকি অনেক ভোকাবুলারি লিখবেন, অনেক গ্রামাটিক্যাল রেঞ্জ দিবেন, অনেক অ্যাকিউরেসি ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু আপনি স্টিল ওয়ন্ট গেট 7। বিকজ আমি শেয়ার করি একজন আপনাদেরই একজন গ্র্যাজুয়েটস, সে 8 পেয়েছে জানেন, সে রিডিং এ পেয়েছে 9, রিডিং এ 9, লিসেনিং এ 9, স্পিকিং এ 7.5, আর রাইটিং এ পেয়েছে 6 আপনাদের গ্র্যাজুয়েটস, এবং আপনাদেরই কারো হচ্ছে ইয়ারমেট হতে পারে বা বিসিএস মেট হতে পারে, মানে ব্যাচ মেট হতে পারে, ঠিক আছে, দ্যাটস ট্রু, আমি নাম বলছি না। সো এটা কিন্তু ডিজাস্টার। সো ও কিন্তু 9 এ 9 পাওয়ার যোগ্যতা রাখে, চিন্তা করতে পেরেছেন, রিডিং এ 9 এ 9, লিসনিং এ 9 এ 9, রাইটিং এ 7 পাওয়ার যোগ্যতা রাখে না, 100% রাখে, বাট হি হ্যাজ টু নো, and that's why টিচারের এখানে গুরুত্ব, মেন্টরের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, স্পেশালি রাইটিং। Okay, so this is actually my discussion today, and if Rakib is there, Rakib, you can actually share your experience as well, and if you have any questions, please raise your hand and you can ask me. কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ রেজ ইউর হ্যান্ড, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন। আমার মনে হয় কনক্লুশনটা কাকে আর ধরে আনবো, আপনাকে একদিন ধরে নিয়ে আসবো না, আরেকদিন সমস্যা না, আপনি একদিন ক্লিয়ার করে দেন। কারণ আমাকে যদি রাইটিং এর জন্য কেউ জিজ্ঞেস করে কার কাছে যেতে হবে, I would obviously and definitely I would recommend you whatever. প্লিজ কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কোয়েশ্চেন করেন, আর না থাকলে তাহলে সেশনটা ইয়া করি, কারণ হি ইজ টু মাচ বিজি এন্ড ইয়া। জি ভাইয়া। ওকে স্যার আগে বলেন। আফরোজ, আপনি রেজ ইউর হ্যান্ড করেছেন, আপনি যদি একটু বলতেন আপনার কোশ্চেনটা। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল যে যে কোশ্চেন গুলা, হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে? আই এম সরি, এখন শোনা যাচ্ছে, প্লিজ। জি ভাইয়া, যেই কোশ্চেন গুলাতে যেমন ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এখানে তো হচ্ছে আমার একটা ক্লিয়ার ওপিনিয়ন আমার বডি প্যারাগ্রাফে থাকবে, কিন্তু যে কোশ্চেন গুলাতে কোনো অপিনিয়ন চাওয়া হচ্ছে না, যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বা হচ্ছে শুধুমাত্র ডিসকাস বোথ ভিউজ, এই ধরনের কোশ্চেন গুলাতে কি আমি আমার ক্লিয়ার স্টেটমেন্ট দিব, নাকি আমি জেনারেলি দুটো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিব? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাইস কোশ্চেন বলছি, সরি ভাই, আমি কিছু শুনতে পাচ্ছি না। ভালো কোশ্চেন ট্রাই নাই, সেশন তো আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কি আমাকে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে।
আচ্ছা, আমাকে একজন কোয়েশ্চেন্স করেছিলেন যে যে সমস্ত কোয়েশ্চেনে যদি ওপিনিয়ন না চাই সেগুলো আমরা এখানে ওপিনিয়ন দিতে পারি কিনা। আমার অ্যান্সার শুনুন। ওপিনিয়ন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট ওপিনিয়ন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ওপিনিয়ন, মানে সাজেশন সহ ওপিনিয়ন। ডাইরেক্ট ওপিনিয়ন মানে আই থিঙ্ক ইট ইজ এ গুড আইডিয়া, এটা হলো একদম ডাইরেক্ট ওপিনিয়ন। ইনডাইরেক্ট ওপিনিয়ন হচ্ছে পার্সোনালি আই বিলিভ ইফ, যদি তারা এটা করে তাহলে এটা ভালো হবে, এটাকে বলে ইনডাইরেক্ট ওপিনিয়ন। তো যে টাইপের এসে গুলোতে আপনার ওপিনিয়ন চায় না, সেখানেও আপনি ইনডাইরেক্ট ওপিনিয়ন দিতে পারেন, নো প্রবলেম অ্যাট অল, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। সো ইনডাইরেক্ট ওপিনিয়ন আপনি ওগুলোতে ইনক্লুড করতে পারেন আর কি। হ্যাঁ, প্লিজ রাকিব, শুনতে পাচ্ছেন কিনা দেখেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন্স এনিওয়ান? ভাইয়া, প্রত্যেকটা বডি প্যারাতেই কি আমাদেরকে এক্সাম্পল দেওয়া উচিত? এক্সাম্পলের বিষয়ে আমার এক্সাম্পল অনেক ভাবে হতে পারে, যেমন এক্সাম্পল আসতে পারে, এভিডেন্সও হতে পারে। এভিডেন্সটা কেমন, সেটা হচ্ছে আপনার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সটাকে বলা হয় এভিডেন্স। আর এক্সপিরিয়েন্স নলেজ থেকে যদি আসে তাহলে সেটা হচ্ছে হলো, যেমন কান্ট্রি এক্সাম্পল গুলো নলেজ থেকে আসে, সেগুলোকে আমরা বলি হচ্ছে এক্সাম্পল কামস ফ্রম নলেজ। সো প্রত্যেকটা বডি পারে আপনার এক্সাম্পল প্রয়োজন নেই, বাট আমার মনে হয় আপনার অ্যাটলিস্ট একটা এক্সাম্পল আপনার এসেতে থাকা উচিত। যদি সম্ভব হয় একটা এক্সাম্পল একটা এভিডেন্স, এটা বেটার বা বেস্ট ওয়ে হবে। আর কোনো কোয়েশ্চেন? Okay, so thank you so much. আমার মনে হয় যে আর কোনো কোয়েশ্চেন নাই। So actually we are really blessed that we got such platform and you as well. So we'll be Okay. expecting you again in the next week. So I can make you host. Yeah, And yeah, I can, please. Yeah, that would be yeah, perfect. Yeah, and I thank you can so much. leave. Thank you very much. Yes, please. ওকে, সো আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। যেটা ইয়া করলেন সাবিনা, যে এক্সাম্পল বেশি বেশি দিবেন কিনা, আসলে উনারা আপনার আগে আপনাকে জানতে হবে যে আর কি কি মানে ইয়ার সুযোগ আছে, পয়েন্টস এর আর কি কি, খালি কি এক্সাম্পল দিলে হয়? আপনি যদি এবং একই যদি কথা আপনি ঘুরে ফিরে লিখতে চান, বা যদি একই টাইপের সেন্টেন্স হয়ে থাকে, আমি সবসময় এই কথাটা বলি, to get 6 you need not to think about it, but if you want to get 6 and 6.5 and above, at least 6.5, above 6.5 actually, definitely you need to make a story, and it should be definitely what should I say, interesting to the listeners, and definitely the examiners, he will be reading your essays as a reader, not as an examiner firstly. So if you can't make it's that much interesting, you will lose definitely mark. So আপনি চিন্তা করেন, আপনি যদি আমার একটা বাংলা আমি আপনাকে লিখে দিলাম, তো আপনি ওই একই ধরনের উদাহরণের প্যাটার্নটা যদি একই রকম থাকে, আপনি কিন্তু ওটা পছন্দ করবেন না। সো আপনার একটা ভেরিয়েশন নিয়ে আসতে হবে। যে এক্সাম্পলও দেওয়ার অনেক উপায় আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। আপনি মেন কি মানে চুম্বক কথা হচ্ছে যে আপনার আপনি ওখানে যতগুলা মার্কিং ক্রাইটেরিয়া আছে, ইটস এ ম্যাথমেটিক্স রাইটিংটা, ঠিক আছে? আপনার যতগুলা মার্কিং ক্রাইটেরিয়া আছে, আপনি সবগুলা ক্রাইটেরিয়া টাচ করবেন সেখানে। আপনি একটা প্যারাগ্রাফে এক্সাম্পল দিয়েছেন, ভালো কথা, আরেকটা প্যারাগ্রাফে তাহলে আপনি ইফেক্ট বেশি করে দেন, ঠিক আছে, রেজাল্ট বেশি করে দেন এক্সাম্পল না দিয়ে। আচ্ছা, একটা 3টা প্যারাগ্রাফ করেছেন, একটা এক্সাম্পল দিয়েছেন, একটা ইফেক্ট বেশি করে দিয়েছেন বা রেজাল্ট দিয়েছেন, তাহলে আরেকটা আপনি এভিডেন্স দেন। বলেন যে আমি রিসেন্টলি অমুক জার্নালে দেখেছি, তো সে কি জার্নাল খুঁজতে যাবে? সে তো জার্নাল খুঁজতে যাবে না। মানে সে জাস্ট দেখবে যে আপনি এই টাইপের সেন্টেন্স মেক করতে পারেন কিনা, এই ধরনের আইডিয়া জেনারেট করতে পারেন কিনা। সো এইগুলো হচ্ছে আপনার আইডিয়া ইনক্রিজ করবে। আর রাইটিং এর আমি সবসময় সাজেস্ট করব যে আপনারা অ্যাটলিস্ট মানে শখানেক, মানে 100 অন্তত আপনারা রাইটিং লেখা না, আর রাইটিং পড়বেন। বই মাকারের বইটা প্রিফার, কারণ ওখানে আইডিয়া গুলো আমার কাছে ভালো লেগেছে। সো দ্যাট টপিক ওয়াইজ আপনি যেন আইডিয়া গুলা আসলে আপনি আইডিয়া যেন জেনারেট করতে পারেন, যেমন ফানি আইডিয়া যেন না হয়, অফ টপিক যেন, যেমন যে বললেন ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে? সো অ্যাট দিস স্টেজ ডেফিনেটলি ইটস অ্যাকসেপ্টেবল, বাট বেসিক্যালি হয় কি, যখন আপনি পরীক্ষা অ্যাটেন্ড করবেন, আফটার প্রথমে তো লিসনিং দিবেন,
সো রাইটিংটা বোধহয় একদম লাস্টে থাকে সম্ভবত। সো প্রায় এখানে লিখা। তো রাইটিং এর সময় আপনার মাথায় আর কিচ্ছু থাকবে না, ট্রাস্ট মি। এই যে ফরম্যাট কোন জায়গায় কি, এগুলা সব আপনার মাথায় একদম টোটালটা জিরো হয়ে যাবে। সো ওইখানে আপনি তাহলে ভালো করার বুদ্ধি কি? ভালো করার বুদ্ধি হচ্ছে আপনাকে স্পন্টেনিয়াসলি রাইটিং শিখতে হবে, যেন কোনো কিছু দিলে আপনি এভাবেই লিখবেন, কোনো কিছু মুখস্থ করা যেন না লাগে, ঠিক আছে? সো ওইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ওইভাবে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। একটা আইডিয়া জেনারেট করতেই আপনি, যেমন আজকে আপনার আইডিয়া জেনারেট করতে সময় নিয়েছেন 3 মিনিট, এত সময় নিলে তো আপনি আর টাইম পাবেন না। আপনি আইডিয়া জেনারেট করবেন 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে তাহলে স্যার আমার মাথায় আইডিয়া তো আসবে না। হ্যাঁ, আসবে না তো, কারণ আপনি তো 100 প্যাসেজ পড়েন নাই। ওখানে 100টা প্যাসেজ যদি পড়েন, বাট ওখান থেকে কোনো কিছু কপি করবেন না। ইভেন যারা 6 পেতে চান তারা এই মোস্তাকিমের ফরম্যাটটা ফলো করবেন, বা 6.5 পর্যন্ত যেতে পারে, বাট অ্যাবভ তার উপরে যেতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু মেক ইট ইউনিক। আপনি ফরম্যাট ফলো করলে আই এম মানে ড্যাম শিওর যে 3টা প্যারাগ্রাফ করলে 3টার মধ্যে এটা 2টা থাকবে। সেক্ষেত্রে রিডার এক্সামিনার বুঝে যাবে যে আপনি কিন্তু কপি করেছেন বা আপনি এটা মেমোরাইজ করেছেন। এবং ট্রাস্ট মি, রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার একটা মার্কিং ক্রাইটেরিয়াই থাকে। আপনারা খাতা ইন্টারনেট থেকে ডাউনলোড করে চেক করে দেখেন যে আপনি ওয়েদার ইউ হ্যাড কপিড ইট অর নট। সো আপনি যদি এটা কোথা থেকে কপি করে থাকেন, এবং ওই যে আপনি ইন্টারনেট থেকে বা 9 ব্যান্ডের অনেক বই পাওয়া যায়, আপনি ওখান থেকে প্যারাফ্রেজের নিচে আপনি একটা দুইটা করে লাইন এবং কনক্লুশনে একটা করে লাইন আপনার খুব পছন্দ হয়েছে, কারণ এটা অনেক বোমবাস্টিং ওয়ার্ড ইউজ করেছে এবং পার্টিকুলার টাইপ অফ স্ট্রাকচার ইউজ করেছে। আপনি ওইটা, যেটা আপনি মুখস্থ রাখলেন 4-5টা, যেন আসলে এটা আমি মানে দিয়ে দিতে পারি, আই ক্যান গ্যারান্টি ইউ ইট উইল রিডিউস ইউর মার্কস। কারণ যারা এক্সামিনার তারা তাদের কাজই এটা নিয়ে তাদের রিসার্চ করা, যে কোন বইয়ে কি লিখলো, কোন রাইটার কি লিখলো, কোন ওয়েবসাইটে কি লিখলো। সো আপনি ওইটা কপি করলে সে ধরে ফেলবে, যত আপনি সুন্দরী লেখেন না কেন, যে না এটা সে ওই বই থেকে লিখেছে, ওই আরেক জায়গা থেকে লিখেছে। সো ডোন্ট ট্রাই টু কপি ফ্রম এনি আদার পাবলিকেশন or any other books or any other materials. So is it clear now? আচ্ছা, আর কনক্লুশন নিয়েও তো মোস্তাকিমকেই আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, মোস্তাকিম ভাইকেই। সো ভাই মোস্তাকিম বলছি কারণ আমার ফ্রেন্ড, তো দ্যাটস ওয়াই আমরা তো তুই করে বলি। সো দ্যাটস ওয়াই মাঝে মাঝে আপনারা তো চিন্তা করছেন যে আমি তাকে অসম্মান করছি বা এরকম কিছু না, আসলে স্লিপ অফ টাং আমার বেরিয়ে যাচ্ছে। তো ওনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। বাট কনক্লুশনে যেটা আজকে শুধু এইটুকু মনে রাখেন, কনক্লুশনে আপনি উপরে যতগুলাই প্যারাগ্রাফ লিখে থাকেন ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট প্যারাগ্রাফ, মানে কনক্লুশনের আগের প্যারাগ্রাফ পর্যন্ত, এই পর্যন্ত যতগুলো বক্তব্য আছে, এর বাইরে কোনো যেন কথা আপনার ইয়াতে না আসে, কোনো আইডিয়া যেন না আসে। আমি দেখেছি, একটা এক্সাম্পল দিই আমি। ধরেন যে আপনি শাকসবজি খাবেন কেন, আপনি প্যারাগ্রাফ গুলোতে খুব বলে আসছেন। 1 নম্বরে বলেছেন শাকসবজি খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 2 নাম্বার বলেছেন আপনি আপনার শাকসবজি খেলে আপনার আর কি হয় আমাকে বলেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তারপরে আপনার হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্যাটাস ভালো থাকে, ওবেসিটি থেকে রেহাই পাওয়া যায়, তারপর ওবেসিটি থেকে স্বাস্থ্য সুন্দর ভালো পান। থাকে। ওকে, আমি তাহলে 3টা পয়েন্ট বলেছি বডিতে অল টুগেদার। একটা হচ্ছে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ইয়া করে, একটা হচ্ছে ওবেসিটি, আর একটা হচ্ছে আমার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে সহযোগিতা, মানে ব্রেন ডেভেলপমেন্ট। ব্রেন ডেভেলপমেন্ট না বলে কি বলবো, কগনিটিভ ডেভেলপমেন্ট। আচ্ছা, তো কগনিটিভ ডেভেলপমেন্ট, তাহলে 3টা পয়েন্ট বলেছি। বলার পরে আপনি কনক্লুশনে সুন্দর করে আবার বলে দিলেন যে এইটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সুতরাং এটা আমাদের ইয়া করা উচিত। সো ওখানে তো আপনার 0.5 মার্কস কমে যাবে। আপনি তো ওই ডাইজেস্টিভ সিস্টেমের কথা তো আপনি কোথাও বলেন নাই উপরে, যে এটা ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ করে। সো বি কেয়ারফুল, উপরে যতটুকু বলবেন ওইটা সামারি করবেন, আর নিচে আপনি একটা রিকমেন্ডেশন দিতেই পারেন লাস্ট লাইনে কনক্লুশনে। এইটাই, দ্যাটস ইট। খালি এইটুকু মাথায় রাখবেন, বাকি ওইগুলো পরে শিখবেন। আমি দেখেছি আপনারা অনেকেই, তাহলে আমি যদি ওইটার যদি কনক্লুশন করি, যে আপনি উপরে বলেছেন যে এটা হচ্ছে আপনার ভেজিটেবলস খুব আমাদের জন্য উপকারী, কারণ এটা হচ্ছে আপনার কি বলে, একটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, একটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট করে, আর একটা হচ্ছে আরেকটা কি বলেছি, ওবেসিটি কমায়। ওকে, আমি তাহলে কনক্লুশনটা লিখলে আমি এভাবে বলবো যে, আমি যদি বাংলায় বলি যে সবকিছু বিবেচনা করে দেখা যাচ্ছে যে শাকসবজি আমাদের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটা শুধু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, এটা আমাদের ওবেসিটি কমায়, এবং এটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টের বা উপরে যদি বলে থাকি কগনিটিভ, তাহলে এখানে আমি বলবো যে এটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। সো আমাদের সকলেরই যদিও ভেজিটেবলের কিছু অনেকের ক্ষেত্রে নেগেটিভ ইফেক্ট দেখা যায়, বাট এটা আমাদেরকে রাইটলি যদি আমরা এটা অ্যাজিউম করতে পারি, কনজিউম করতে পারি, তো এটা আমাদের জন্য খুবই একটা মানে
it would be one of the best diets. This would be the conclusion. বুঝাইতে পারলাম আমি? বাট আপনি হয়তো বলতে পারেন যে নেগেটিভ কথা কেন বললাম একটা, যে ওই যে মাঝখানে কি বললাম যে যদি আমরা রাইটলি ইউজ করি, ডেফিনেটলি যে কোনো প্যারাগ্রাফে যতই পজিটিভ থাক না কেন আপনাকে একটা জায়গায় কিন্তু একটু নেগেটিভ একটা প্যারাগ্রাফে আপনাকে নিয়ে আসতে হবে। এইটাকে আমরা কি বলি আফরোজা? লিবারেল থাকা যে এত কথা বলছি যে কোনো একটা স্ট্রিক্ট না থাকা কোন একটা সিদ্ধান্তে, এটাকে আমরা একটা টার্ম বলি, আপনি কি বলে এটাকে আমরা মানে একটা প্যারাগ্রাফে আপনি বলছেন যে খুব সব পজিটিভ পজিটিভ পজিটিভ, তো তখন রিডারের হয়ে যায় কি তার একটা ধারণা হয় যে আপনি বোধহয় যে কোনো জিনিস পজিটিভলি চিন্তা করতে পারেন, আপনি বোধহয় নেগেটিভলি কোনো কিছু রিফিউট করা বোধহয় আপনি শিখেন। রিফিউট করা, হ্যাঁ, সো আপনি ওইটার মধ্যে বলে দেন, বাট রিফিউটটা এমন ভাবে করবেন না যেন রিফিউটটা জিতে যায়। এইটা কিন্তু একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, যে আপনি কি ভেজিটেবলকে জেতাচ্ছেন না হারাচ্ছেন, জেতাচ্ছেন না হারাচ্ছেন। আচ্ছা, আপনি 3টা পয়েন্ট বললেন পজিটিভ, হ্যাঁ আপনি এটা বলে কনক্লুশন লিখতে পারেন, বাট আই উড রিকমেন্ড যে আপনি একটা জায়গায় আপনি একটু রিফিউট করেন কোন একটা প্যারাগ্রাফে, লাস্টের প্যারাগ্রাফে শেষের লাইনে করেন। However, sometimes it is found or it is recommended by the physicians that if কি বলবো এটাকে, যে একটা নেগেটিভ রিফিউট আমি এভাবে দিতে পারি, ভেজিটেবল তো সবই বললাম, যদি বলি যে স্যাডলি ওভার সমস্যা থাকলে যেটা হয় ওই যে বেশি ফাইবার জাতীয় খাবারের সমস্যা হয় না, না বেশি না, এটা যদি আপনার কথা বলা কি বলা যায় যে এটাকে কিভাবে বলা যেতে পারে, একটা রিফিউট আপনার আইডিয়া জেনারেট করতে হবে। ভেজিটেবল কি তাহলে স্যার যে লেট নাইটে যদি শাকসবজি খায় তাহলে আবার শরীরের উপর ইফেক্ট পড়ে। ওকে ফাইন, তো এটা বলতে পারবেন যে টাইমিং, বাট সাম ফিজিশিয়ানস হ্যাজ রিকমেন্ডেড অ্যাবাউট দ্য টাইমিং টু কনজিউম ইট বিকজ ইট হ্যাজ ফাউন্ড দ্যাট, এটা আবার অনেক লম্বা হয়ে যাচ্ছে, 3-4 লাইন বলা দরকার নেই, রিফিউট 3-4 লাইন বললে হবে কি, আপনি মনে করছেন আমি তো খুব বড় বলছি না, তাহলে ওই যে আপনি শাককে আবার শাক কিন্তু হেরে যাচ্ছে, সো জাস্ট একটা লাইনে শেষ করে দেন। However, some physicians recommended that we should consider the time, otherwise it may harm our body negatively or it might have negative impact on our body. So এটা যে বলে ফেললাম, দ্যাটস ওয়াই ওইটা আমি কনক্লুশনে আবার টানলাম একটু। সো আমি কিন্তু শাককে কিন্তু জিতিয়ে রাখলাম, ঠিক আছে? সো মাইন্ড ইট, আপনাকে কিন্তু আপনার যে টপিক থাকবে তাকে কিন্তু জিতাইতে হবে। ওই যে এগ্রি ডিসএগ্রি থাকেন, আপনার ডিসএগ্রির দিকে যেন না পারতপক্ষে, বাট গেলেও হয় এগ্রি থাকেন ডিসএগ্রি থাকেন, মাঝামাঝি কখনো পণ্ডিতি করতে যায় না, কারণ আপনি ওই পণ্ডিতি আপনার আইডিয়া দেখার জন্য বসে নাই, আপনি ওইটা করতে গেলে আপনি ধরা খাবেন, তখন আপনি স্ট্রিক্ট থাকবেন, হয় পজিটিভ অথবা নেগেটিভ, সো দ্যাট আপনি ওই যদি পজিটিভ নেগেটিভই থাকেন কথার কথা, তাহলে নেগেটিভের 3টা পয়েন্ট দিবেন, ওই নেগেটিভের শেষ প্যারাগ্রাফে বলবেন, যেমন আমি যদি বলি শাক, ওইটা যদি বলি শাকের টাইমিং এর কারণে এটা অনেক ক্ষতিকর প্রভাব দেখা গেছে, সুতরাং শাক না খাওয়াই ভালো। 2 নম্বর পয়েন্ট আমি বলছি যে শাকে অনেক সময় ডাইজেস্টিভ সিস্টেম একেবারে মানে হয়ে যায়, অনেকে ডায়রিয়া শুরু হয়ে যায়, তারা করতে পারে না। 3 নম্বর, শাকসবজিতে ইদানিং অনেক নেমাটোড থাকছে, সো এটা আমাদের অ্যাভয়েড করা উচিত, কারণ এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের এবং আমাদের বডি অর্গানের এই ইয়াটা এফেক্ট করে, ঠিক আছে? 3টা আমি পয়েন্ট বললাম নেগেটিভ, বাট however some physicians also recommend to take it in the right way so that it might help our physical it might help us to develop our or it might help our physical development, ঠিক আছে? আমি মাইট বললাম যে হ্যাঁ এটা আমাদেরকে হয়তো হেল্প করতে পারে, আমি কিন্তু তাও ওকে জিতিয়ে রাখলাম। দেখেন, আমি যদি বলতাম যে শেষে যে না, কিন্তু আমাদেরকে যতই নেগেটিভ থাক আমাদেরকে কিন্তু শাকসবজি খেতে হবে, কারণ আমরা জানালে আমরা বাঁচবো না, তাহলে কি আপনার ডিসএগ্রি হলো? তাহলে তো আপনি এগ্রিতে চলে গেলেন। সো আমি সেটাই বলছি, আপনি এগ্রি করেন ডিসএগ্রি করেন, আপনাকে কিন্তু আপনি যেটা নিয়ে গল্প শুরু করবেন ওটাকে কিন্তু আপনাকে জেতাতে হবে, বাট রিফিউট থাকবে, এক্সাম্পল থাকবে, তারপরে আপনার সাজেশন দিতে পারেন, আপনি ওখানে এভিডেন্স দিতে পারেন, ইফেক্ট দিতে পারেন, ইফেক্টের পরে ইফেক্ট দিতে পারেন, নো প্রবলেম, বাট রিফিউট থাকবে। আর কনক্লুশন তো বললাম, দিস ইজ দ্য সামারি। আর কালকে হচ্ছে আপনাদের সেশন থাকবে, কালকে কিন্তু জুমে না, কালকে গুগল মিটে থাকবে, কালকে মাসুদ ভাই আসবে, উনি কিন্তু খুবই ভালো ট্রেনার একজন, সো আমি এক্সপেক্ট করছি ওই দিন কালকে আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। সো কারো যদি প্রশ্ন, সবার জন্যই বলি সেটা হচ্ছে যে আপনারা যখন রাইটিং এর ক্ষেত্রে, শুধু রাইটিং না 4টা মডিউলের যখন প্রিপারেশন নেবেন, আপনাদেরকে ডেফিনেটলি যে প্রত্যেকটা যে মার্কিং ক্রাইটেরিয়া থাকে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে, ওইটা ডাউনলোড করবেন পিডিএফ ফাইল, ওখানে আপনি দেখে নেবেন
যে আপনি 7 পেতে চাইলে কোন জায়গায় যেতে হবে। আপনি যদি নাই জানেন যে আমার কোনটাতে কত মার্কস, যেমন আজকে আমরা দেখলাম যে আপনার রাইটিং এর ক্ষেত্রে 7 পেতে হলে ওখানে আপনাকে একটা সেন্টেন্সকে টেনে 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 লম্বা করতে হবে। আপনি যদি লম্বা করতে না পারেন তখন আপনি কিন্তু 6 এর ঘরে চলে যাবেন। সো এই বেসিক জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ওখানে ভালো করবেন না। সিমিলারলি আপনাকে কিন্তু ওই স্পিকিং এর ক্ষেত্রে দেখতে হবে যে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটা কেমন হবে, ভুল হলে কত পেতে পারেন, তারপর আপনার এখানে কোহেরেন্সটা কত, কিভাবে থাকলে আপনার মার্কসটা কত থাকবে। সো আপনাকে ডেফিনেটলি প্রত্যেককে এই জিনিসগুলো দেখতে হবে। ওকে, সো থ্যাংক স্যার ইউ।